আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার আমরা বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমাদের দণ্ডবিধির পঞ্চম ক্লাস অর্থাৎ শেষ ক্লাস। এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের বার বিজিএস এর সকল প্রশ্ন আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। ওকে, আমরা একটু দেখি। রাস্তায় একটা দামি মোবাইল সেট পেল। জানতো না যে ওই মোবাইল সেটের মালিকের সাথে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই উক্ত মোবাইল সেটটি বিক্রি করে দিল। একই কোনো অপরাধে দোষী? যুক্তি সহ উত্তর দিন। বিজিএস পরীক্ষা 2011-তে আসছে। অসাধুভাবে সম্পত্তিটি আত্মসাৎ এর অপরাধ করেছে, কারণ মোবাইলটি ঘটনাক্রমে পেয়েছে এবং সেটার মালিক আবিষ্কার না করে মোবাইলটি বিক্রয় করেছে, অর্থাৎ সে অসাধুভাবে মোবাইলটি নিজ ব্যবহারে পরিণত হয়েছে। অসাধুভাবে মোবাইলটি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধি 403 ধারার বিধান করা হয়েছে, যদি কোনো ব্যক্তি অসাধুভাবে কোনো সম্পত্তি, অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা নিজস্ব ব্যবহারে পরিণত করে, তাহলে সে ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ড, তো যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। আমরা একটু 126 নং প্রশ্নটা একটু দেখি। রহিম ও ফরিদ পরস্পরের বন্ধু। 10 বছর যাবৎ অংশীদারি ব্যবসায়ের এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধি 420, 406 ধারায় মামলা করে। ফরিদকে পরামর্শ দাও। বার কাউন্সিল পরীক্ষা 2007-এ আসছে। এখন ফরিদের বিরুদ্ধে দায়েরকৃত 406 এবং 420 মামলাটি রক্ষণীয় নয়, তাই মামলাটি বাতিল করার জন্য ফরিদকে 561 অনুযায়ী হাইকোর্টে আবেদন করার পরামর্শ প্রদান করা যায়। অংশীদার ব্যবসার হিসাব না দেওয়ায় 405 ধারায় অপরাধমূলক বিষয়ের মধ্যে পড়ে না। এই ক্ষেত্রে 407 ধারা ফরিদের বিরুদ্ধে মামলা চলে না। অংশীদারি হিসাব প্রদান না করার জন্য বা যে ক্ষেত্রে হিসাব দেওয়া হয়নি সেক্ষেত্রে অন্য অংশীদার তার লভ্যাংশ তুলে নিলে দণ্ডবিধি 406 দ্বারা উক্ত অংশীদারকে অভিযুক্ত করা যায় না। এই কারণে মামলাটি ফৌজদারি কার্যবিধি 561 ধারায় বাতিল হবে। যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রক্ষণীয় না হয়, তাহলে 420 ধারার প্রতারণার অভিযোগও রক্ষণীয় নয়। সুতরাং ফরিদকে এটা পরামর্শ প্রদান করা যায় যে, যেহেতু পার্টনারকে হিসাব না দেওয়ায় 405 ধারা অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গ নয়, সেহেতু 406 ধারার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি রক্ষণীয় না। একইভাবে পার্টনারকে হিসাব না দেওয়া 420 ধারা অনুযায়ী প্রতারণা না। সুতরাং ফরিদের বিরুদ্ধে দায়েরকৃত 406, 420 ধারায় মামলাটি রক্ষণীয় নয়, তাই মামলাটি বাতিল করার জন্য 561 ধারা অনুযায়ী হাইকোর্টে আবেদন করার পরামর্শ প্রদান করা যায়। এরপরে আমরা একটু 27টা দেখি। বলতেছে যে আপনার ফরিয়াদি অভিযোগ করেন যে দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতিতে অভিযুক্ত ধারে তার কাছ হতে 3,25,000 টাকার পণ্য কিনেন। এর মধ্যে 1,80,000 টাকা প্রারম্ভিকভাবে পরিশোধ করলেও বারবার অনুরোধের পরে অবশিষ্ট টাকা পরিশোধ করেনি। ডিফেনাল কোড 1860-এর 406 আপনার হচ্ছে হলো 420 ধারার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনেন। যেন বিষয়টি ফরিয়াদি প্রমাণ করেন। মামলাটি সম্ভাব্য ফলাফল হল অভিযুক্ত ঋণ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে না, কারণ ঋণের অর্থ পরিশোধ না করার অর্থ বা ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় চুক্তিভঙ্গ হিসেবে গণ্য করা যায়, বা চুক্তিভঙ্গের বিরুদ্ধে শুধুমাত্র দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করা যায়। অভিযুক্ত ঋণ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কোনো সুযোগ নাই। তাহলে বিশ্বাস বলে অর্পণ করা হয়নি। যেমন সাদিউল আলম বনাম 64 164, 406 ধারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য কোন ব্যক্তিকে দায়ী করার প্রাথমিক শর্ত হলো সম্পত্তির নিয়ন্ত্রণ, বিশ্বাস বলে অভিযুক্তকে অর্পণ করা এবং ঋণ চুক্তির অধীন ঋণের অর্থ বা ঋণ গ্রহীতাকে প্রদান করা। বিশ্বাস বলে এবং সম্পত্তি অর্পণ করাকে বোঝায় না। এক্ষেত্রে যেহেতু কোনো বিশ্বাস বলে সম্পত্তি অর্পণ করা হয়নি, সেহেতু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কোনো প্রশ্নই নেই। এমন ঋণের ক্ষেত্রে শুধু চুক্তি ভঙ্গ করা হয়, সেক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। অভিযুক্ত ঋণ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা চলে না। কোনো সুনির্দিষ্ট অস্বীকারও নেই। উল্লেখিত ঘটনায় কোথাও উল্লেখ করা হয়নি যে অভিযুক্ত ঋণ গ্রহীতা ঋণের অর্থ দিতে সুনির্দিষ্টভাবে অস্বীকার করেছে। ঋণের অর্থ ফেরত দিতে অভিযোগ ব্যক্তির কোনো অভিপ্রায় ছিল না। ঋণের অর্থ পরিশোধ করতে শুধুমাত্র বিলম্ব করা বা ঋণের অর্থ পরিশোধ না করতে শুধুমাত্র অস্বীকার করা 405 দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মর্মে গণ্য করা যায় না। এটা 406 দ্বারা কোনো অপরাধ সৃষ্টি করে না। শুধুমাত্র চুক্তি শর্তভঙ্গ করা কোনো অপরাধ সৃষ্টি করে না। সুতরাং উল্লেখিত ঘটনার প্রেক্ষাপট অনুসারে বকেয়া অর্থ আদায়ের জন্য শুধুমাত্র দেওয়ানি মামলা চলতে পারে, ফৌজদারি মামলা চলবে না।
আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হলো 128টা আমরা একটু দেখি। এক্স ওয়াই এর নিকট থেকে 2 লক্ষ টাকার ঋণ নেয়। 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে। নির্ধারিত তারিখে এক্স তা পরিশোধ না করলে ওয়াই দেওয়ানি আদালতে মামলা করে। এখানে কি ফৌজদারি মামলাও করতে চান? তাহলে ওয়াই এর প্রতি পরামর্শ হলো, আসলে ঘটনা অনুসারে আইনজীবী ওয়াই এর প্রতি পরামর্শ হলো ফৌজদারি মামলা দায়ের না করা, কারণ ঋণের অর্থ পরিশোধ না করা হলে ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়া চুক্তিভঙ্গ হিসেবে গণ্য করা যায় এবং চুক্তিভঙ্গের বিরুদ্ধে শুধু দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করা যায়। নিম্নলিখিত কারণে অভিযুক্ত ঋণ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কোনো সুযোগ নেই। আমরা আগের কথাবার্তাগুলো এখানে আর পড়ার কোনো দরকার নাই। এরপরে আমরা একটু সামনের দিকে যাই। কোনো লাভ না হলেও এ বি সি ডি ই এবং ই ডিরেক্টর অফ পাওয়ার ব্যাংক লিমিটেড পরিচালকগণ জমার টাকা হতে ডিভিডেন্ড প্রদান করে এবং জমাদানকারী বেআইনিভাবে ক্ষতি সাধন করে দণ্ডবিধির পরিচালকগণের অপরাধমূলক দায়িত্ব। এখানে পরিচালকগণ দণ্ডবিধি 418 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ করেছে। 418 দ্বারা বিধান করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এরূপ জ্ঞান সহ প্রতারণা করে, সম্ভবত প্রতারণাটি যে লেনদেন সম্পর্কিত সেই লেনদেনের ব্যাপারে যে ব্যক্তি স্বার্থ সংরক্ষণ করার জন্য কোনো আইন বা আইনানুগ চুক্তি অনুযায়ী বাধ্য, সেই ব্যক্তি কোনো অন্যায় প্রতিসাধন করতে পারে, তাহলে সেই ব্যক্তি যে কোনো মনোনয়ন কারাদণ্ড মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে হবে। যেহেতু কোনো লাভ না করলেও এই ক্ষেত্রে এর পরিচালক জমা টাকা দিতে ডিভিডেন্ড প্রদান করে জমাদানকারীর বেআইনিভাবে প্রতিসাধন করছে, যেহেতু জমাদানকারী স্বার্থ রক্ষা করতে পরিচালকগণ আইনগত বাধ্য ছিল, তারা জানতো যে লভ্যাংশ প্রদান করা হলো জমাদানকারীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, সেহেতু এমনটা জেনে প্রতারণা করা দণ্ডবিধি 418 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ হবে। আমরা দেখি চোরাই মাল কি। একজন ব্যক্তি অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করলে তার ফলাফল কি হইতে পারে? চোরাই মালের আমরা 410 ধারাতে দেখতে পাই। চোরাই মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে 5টি উপায়ে আপনার চোরাই মাল গ্রহণ হিসেবে গণ্য হবে। সেটা হচ্ছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অর্থাৎ 17 অধ্যায়ের ম্যাক্সিমাম এই যে টপিক গুলাই হচ্ছে, এগুলোর মাধ্যমে নিলে এটা চোরাই মাল হিসেবে গণ্য হবে। এবং আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এর শাস্তি কি হইতে পারে? এটা হলো 3 বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ড উভয় হইতে পারে দখলে রাখলে। এরপরে আমরা দেখি দণ্ডবিধির চুরি বা চোরাই মাল গ্রহণের সংজ্ঞা আমরা জানি। কোনো অপরাধী কি চুরি বা চোরাই মাল গ্রহণের জন্য একসাথে শাস্তি পাওয়ার যোগ্য? একসাথে শাস্তি পাইতে পারে না। চুরির জন্য আলাদা, চোরাই মালের জন্য আলাদা বিষয়। যদি সে অন্য কোনো ব্যক্তির নিকট পাওয়া যায় তাহলে সেটার জন্য হয়তো শাস্তি পাইতে পারে, বাট একসাথে চোরকে এবং চোরাই মাল গ্রহণের জন্য একসাথে অপরাধী সাব্যস্ত করা যায় না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে দেখেন দি পেনাল কোড 1860 চোরাই মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। রাতের আধারে বিয়ের ঘরে চুরি করে পরের দিন চোরাই মাল কি ধৃত হন, অপরাধ কি হবে? এখানে আসলে সে তো চোরাই মাল, 410 দ্বারা চোরাই মালের সংজ্ঞায়িত করা হয়েছে 5টা উপায়ে। এখন উপরে উল্লেখিত সংজ্ঞাকৃত মালামাল মানুষের ভিতরে বা বাইরে যেখানে স্থানান্তর করা হোক না কেন সেটা চোরাই মাল বলে গণ্য হবে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গের বাংলাদেশের ভিতরে বা বাইরে যেখানে হোক না কেন উক্ত অপরাধের মাধ্যমে গৃহীত চোরাই মাল হিসেবে গণ্য হবে। চোরাই মাল দখলে রাখার অধিকারী ব্যক্তির নিকট উক্ত মাল তার দখলে চলে আসলে সেটা আর চোরাই মাল থাকে না। এরপরে এর অপরাধটা কি? 379 দ্বারা এবং সাথে 411 দ্বারা শাস্তি দেওয়া যাবে না, কারণ চুরি এবং চোরাই মালের জন্য একসাথে শাস্তি দেওয়ার কোনো বিধান নাই। এরপরে একটি মামলায় আমরা একটু 37 দেখি। একজন অভিযুক্তের বিরুদ্ধে 379 দ্বারা 411 দ্বারা চার্জ গঠন করা হয়। এখন এটা তো সম্ভব না, দুইটা ধারা একসাথে চার্জ গঠন করার কোনো নিয়ম নাই। চুরি বা চোরাই মাল গ্রহণের জন্য একসাথে দণ্ডিত করা যায় না। 138 মোটামুটি সেম, যে ক খ গ ঘ একটা ডাকাতি সংগঠন করে ডাকাতি চুরি হওয়া দুর্বৃত্তি মধ্যে খ দখল থেকে একটা মোবাইল ফোন, ছয়ের দখল থেকে একটা স্বর্ণের গলাহার উদ্ধার করা হয়েছে। চ হারটি চুরি হওয়ার জন্য দুর্বৃত্ত জেনে তা ঘয়ের নিকট থেকে গ্রহণ করেছে। এখন এই যে ঘয়ের নিকট থেকে কে গ্রহণ করেছে? চ গ্রহণ করেছে, চ উপরে ছিল না। হ্যাঁ, উনি এখন এই যে দুইজন ব্যক্তি, এখানে একজনকে চোরাই মাল গ্রহণের জন্য আর বাকিগুলাকে হলো
আপনার হলো কিসের জন্য, ডাকাতির জন্য তাদেরকে অভিযুক্ত করা হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন, চকে দণ্ডবিধি 412 ধারা ডাকাতি সংগঠনের চোরাই মাল বা অসাধুভাবে গ্রহণের জন্য দণ্ডিত বা শাস্তি প্রদান করা যাবে। যেহেতু ডাকাত দলের সদস্য ছিল না, সেহেতু 395 ধারা তাদেরকে দণ্ডিত করা যাবে না। অন্যদিকে যেহেতু চুরি হওয়া দ্রব্যটি জেনে ক্ষয়ের নিকট থেকে গ্রহণ করে তাহলে 412 ধারা চোরাই মাল গ্রহণের জন্য তাকে দণ্ডিত করা যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু 139 নং প্রশ্নটা একটু দেখি যে প্রতারণা ব্যাখ্যা করুন। প্রতারণা ব্যাখ্যা করুন, উত্তরের সপক্ষে উদাহরণ দিন। বিজিএস পরীক্ষা 2018-তে আসছে যে প্রতারণা 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে কোনো ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করা হলো প্রতারণা। 415 ধারা অনুযায়ী নিম্নলিখিত শর্তগুলো পূরণ করা হলে তা প্রতারণা বলে গণ্য হবে। দেখেন, এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে ছলনা করবে এবং উক্ত ছলনার মাধ্যমে প্রবঞ্চনা বা অসাধুভাবে পরচিত করবে। অপর কাউকে কোনো সম্পত্তি প্রদানে, তারপরে হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদানে, তারপরে হচ্ছে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে পরচিত করে এমন কোনো কার্য করতে বা করা হতে বিরত থাকতে, যে কার্য সেই ব্যক্তি অনুরূপ ভাবে প্রতারিত না হলে করতো না বা করা হতে বিরত থাকতো না। এমন এমন কার্য করা বা করা হতে বিরত থাকার কারণে উক্ত ব্যক্তির দেহ, মন, খ্যাতি, সম্পত্তি ক্ষতি করে বা করার সম্ভাবনা তৈরি করে। প্রতারণার উপাদানগুলো আমরা একটু দেখি। প্রতারণার উপাদান হচ্ছে হলো ছলনা। প্রথম উপাদান হচ্ছে হলো ছলনা। প্রতারণার ক্ষেত্রে অবশ্যই ছলনা থাকতে হবে, এমন ছলনা অপরাধ সংগঠনের শুরু হতে থাকতে হবে এবং প্রতারণার অপরাধ সাধিত হতে হলে শুরু থেকে প্রতারণা করার অভিপ্রায় অপরাধের ছিল সেটা প্রমাণ করতে হবে। জানে যে কোন একটি বস্তু ডায়মন্ড না, তথাপি সে উক্ত বস্তুকে ডায়মন্ড হিসেবে বন্ধক রেখে ছলনা করে এবং ক্ষয়ের নিকট অর্থ ঋণ গ্রহণ করে। প্রতারণা করেছে কারণ এমন বস্তু যে ডায়মন্ড না সেটা শুরু থেকেই জানতো। এরপরে প্রতারণা মূলক ভাবে বা অসাধুভাবে, অর্থাৎ প্রতারণার ক্ষেত্রে দণ্ডবিধির 24 ধারায় সংজ্ঞায়িত, অসাধুভাবে 25 ধারায় সংজ্ঞায়িত। প্রতারণামূলক ভাবে সম্পত্তি গ্রহণ করতে প্রবঞ্চনা ও ছলনা অবশ্যই প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে হতে হবে। প্রতারণামূলক বা অসাধু প্রবঞ্চনা শুরু হতে থাকতে হবে এবং পরবর্তী কোনো প্রবঞ্চনা প্রতারণা হিসেবে গণ্য হবে না। অর্থাৎ অভিযুক্ত কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করতে বা নিজে বেআইনিভাবে লাভবান হতে এমন কার্য করছে বা কোনো ব্যক্তিকে প্রতারিত করার অভিপ্রায়ে কার্যটি করেছে, কাজ না করে কাজ সম্পূর্ণ হয়েছে মর্মে খকে বিশ্বাস করিয়ে মজুরি গ্রহণ করে। অসাধুভাবে কাজের টাকা ক্ষয়ের নিকট হতে গ্রহণ করেছে এবং এই কারণে সে প্রতারণা করেছে বলে গণ্য হবে। এরপরে আমরা দেখি পরচিত করা। পরচিত করা প্রতারণা সংগঠনের জন্য যথেষ্ট। প্রতারণা সংগঠিত হতে প্ররোচনা অনুসারে সম্পত্তি প্রকৃতপক্ষে অর্পণ বা করা অপরিহার্য না। এমন প্ররোচনা সম্পত্তি অর্পণ সংক্রান্ত হতে পারে বা সম্পত্তি রেখে দেওয়ার বিষয় হতে পারে বা কোনো কার্য করতে বা করা হতে বিরত থাকা সংক্রান্ত হতে পারে যেটা সে করতো না বা করা থেকে বিরত থাকতো না যতদিন না প্ররোচনা দেওয়া হতো। এরপর হলো সম্পত্তি অর্পণ বা সম্পত্তি রেখে দেওয়া। স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রতারণা হতে পারে, তবে প্রতারণা হতে সম্পত্তি প্রকৃতপক্ষে অর্পিত হওয়ার প্রয়োজন নেই। উক্ত সম্পত্তি অর্পণ করতে বা রেখে দেওয়ার সম্মতি দিতে প্ররোচনা দেওয়া প্রতারণা হিসেবে গণ্য হবে। এরপরে আমরা 5 নম্বরে দেখি প্রতারণার ক্ষেত্রে যে কার্য করতে বা প্ররোচনা করা হয়েছে বা যে কার্য করতে প্ররোচনা করা হয়েছে উক্ত কার্য বিরতি ক্ষতি করতে বা ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করতে যদি করা হয় সেক্ষেত্রে এমন কার্য প্রতারণা হিসেবে গণ্য হবে। এমন ক্ষতি কোনো ব্যক্তির দেহ, মন, সম্মান ও সম্পত্তি সম্পর্কিত হতে পারে। শাস্তি কি আছে? অপরাধমূলক বিষয়ভঙ্গের শাস্তি হলো 406, যে ক্ষেত্রে যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। আর প্রতারণার শাস্তি হচ্ছে হলো 1 বছর হতে পারে, অর্থদণ্ড বা উভয় হতে পারে। আশা করছি বুঝেছেন। এরপরে আমরা 140 নং প্রশ্নটা একটু দেখি। দৃষ্টান্ত সহকারে মিথ্যা পরিচয়
প্রতারণার ব্যাখ্যা করুন। বার কাউন্সিল 2005 সালে আসছে। দেখেন, মিথ্যা পরিচয়ে প্রতারণা। মিথ্যা পরিচয়ে প্রতারণাকে দণ্ডবিধি 416 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। 416 ধারা অনুযায়ী বলা যায়, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তি বলে মিথ্যা অভিনয় করে বা জেনে শুনে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করে, কিংবা সে বা অনুরূপ ব্যক্তি প্রকৃতপক্ষে সেই ব্যক্তি থেকে ভিন্ন কোনো ব্যক্তি বলে পরিচয় প্রদান পূর্বক প্রতারণা করে, তাহলে অপরের রূপ ধারণ পূর্বক মিথ্যা পরিচয় প্রতারণা করেছে বলে গণ্য হবে। এখন নিজেকে এই নামের কোনো এক ধনী ব্যাংকার বলে মিথ্যা অভিনয় করে প্রতারণা করে, সে অপরের রূপ ধারণ করেছে বলে গণ্য হবে। আমরা একটা ডিএলআর দেখি, কুইন বনাম এপাস্বামী 1889, ILR 12/151। এই মামলা হলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা মিথ্যাভাবে ক্ষয়ের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে। সে ক্ষয়ের নামে একটি হলের টিকিট পেয়ে হলে বসে ক্ষয়ের নামে পরীক্ষার খাতায় উত্তর লিখি। এটা সিদ্ধান্ত হয় যে জালিয়াতি বা অপর রূপ ধারণ পূর্বক প্রতারণা করেছে। কোনো মিথ্যা পরিচয়ে প্রতারণা করলে তার বর্ণনায় কারাদণ্ড হবে 3 বছর পর্যন্ত, জরিমানা, অর্থদণ্ড বা উভয়। এরপরে আমরা একটা 141 নং প্রশ্নটা একটু দেখি। এ বি কে নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানের জন্য এ বি কে এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানের জন্য উৎসাহিত করে যে ওই টাকা দিয়ে 20টি এনওসি ভিসা সংগ্রহ করে দিবে, কিন্তু উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, বিয়ের নিকট থেকে কোনো টাকা নেওয়ার বিষয়টি অত্যন্তভাবে অস্বীকার করে। ডি পেনাল কোড 1860-এর কোন ধারায় এই অপরাধ করেছে ব্যাখ্যা করুন। এখন দেখেন, দণ্ডবিধি 420 ধারায় অপরাধ করেছে। দণ্ডবিধি 420 ধারা অনুসারে প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করতে অসাধুভাবে পরাজিত করেছে। বিয়ের নিকট থেকে 20 লক্ষ টাকা গ্রহণ করে, উক্ত টাকার বিনিময়ে 20টি এনওসি ভিসা সংগ্রহ করে দিবে বলে প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতির মাধ্যমে 20 লক্ষ টাকা সমর্পণ করতে বা বিকে উৎসাহিত করে বা পরাজিত করে। পরবর্তীতে সে যখন উক্ত টাকার বিষয়টি অস্বীকার করে, তখন এটা প্রমাণ করে যে উক্ত অর্থ প্রদানে বিকে অসাধুভাবে পরাজিত করেছে। অর্থ গ্রহণ শুরুতে এটি প্রতারণার অভিপ্রায় বা অসাধু অভিপ্রায় ছিল। যখন অসাধুভাবে পরাজিত করে কোনো ব্যক্তিকে এমন সম্পত্তি অর্পণ করতে বা পরাজিত করা হয়, তখন যে ব্যক্তি এমন পড়াশোনা দিল বা প্রতারণা করলো দণ্ডবিধি 420 ধারায় দণ্ডিত হলো এবং 420 ধারায় অপরাধ করেছে। এরপরে আমরা একটু দেখি ক্রিমিনাল ট্রেসপাস, একটু দেখি যে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞায়িত করুন। আমরা 441 ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। 441 ধারা অনুসারে অপরাধ সংগঠনের অভিপ্রায়ে বা সম্পত্তির দখলে আছে এমন কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তি করতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করা বা কোনো ব্যক্তির দখলে সম্পত্তিতে আইনতভাবে প্রবেশ করে এমন কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান, বিরক্ত করতে বেআইনি অবস্থান করা। উপাদানগুলো কি? উপাদানগুলো হচ্ছে দখলে থাকা কোনো সম্পত্তিতে প্রবেশ করবে এবং অন্য ব্যক্তির দখলে থাকা সম্পত্তিতে আইনত প্রবেশ করে, যেখানে বেআইনিভাবে অবস্থান করা বা বেআইনিভাবে প্রবেশ করার অভিপ্রায় হলো কোনো অপরাধ সংগঠন করা, ভীতি প্রদর্শন করা, উক্ত ব্যক্তির দখলে আছে এমন কোনো ব্যক্তিকে অপমান বা বিরক্ত করা। সুতরাং কোনো ব্যক্তির দখলের সম্পত্তিতে শুধুমাত্র প্রবেশ করা অপরাধমূলক অনধিকার প্রবেশ হিসেবে গণ্য হবে, যতক্ষণ না পর্যন্ত না কোনো অপরাধ করতে বা কোনো ভীতি প্রদর্শন বা অপমান বিরক্ত হয়ে প্রবেশ করে। প্রত্যেক অনধিকার প্রবেশ অপরাধমূলক অনধিকার প্রবেশ না, বরং উক্ত প্রবেশের ক্ষেত্রে অপরাধমূলক বা অপরাধ সংগঠনের বা অপমান বা বিরক্তি, ভীতি প্রদর্শনের অভিপ্রায় প্রমাণ করতে হবে। বৈধভাবে প্রবেশ করে, বেআইনিভাবে অবস্থান করে অপরাধমূলক অনধিকার প্রবেশ হইতে পারে। যে ক্ষেত্রে অপরাধ করার কোনো অভিপ্রায় থাকে বা অপমান করা বা বিরক্ত করার, ভীতি প্রদর্শন করার কোনো অভিপ্রায় থাকে। আমরা পরের প্রশ্নে চলে যাই। অপরাধমূলক অনধিকার প্রবেশ কোন অবস্থায় একটি গৃহভঙ্গ বা সংগোপনে গৃহে অনধিকার প্রবেশের অপরাধ পরিণত হয়েছে? এখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ, গৃহভাঙ্গা বা অপথে গৃহ প্রবেশ 445 ধারাতে বলা আছে, কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির গৃহে বলপূর্বক বা গৃহের কোনো অংশ ভেঙে প্রবেশ করলে সেটা অপরাধ বা অপর্থে গৃহ প্রবেশ বা শীত কেটে গৃহ প্রবেশ বলে গণ্য হবে। 445 ধারা নিম্নলিখিত উপায়ে গৃহে প্রবেশ করলে
সেখানে অনধিকার গৃহ ভঙ্গ বা অপথে গৃহ প্রবেশ হিসেবে গণ্য হবে। সেগুলো কি? যে ক্ষেত্রে অপথে গৃহে প্রবেশকারী তার নিজের তৈরি পথের মাধ্যমে প্রবেশ করে, যেমন বাড়িতে গর্ত করে প্রবেশ করলো। এরপরে যে ক্ষেত্রে অপথে গৃহ প্রবেশকারী তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে প্রবেশ করে বা দেওয়াল বা বিল্ডিং অপহরণ করে গৃহে প্রবেশ করে, যেমন গাছে উঠে প্রবেশ করলো। এরপর হলো যে ক্ষেত্রে অপথে গৃহে প্রবেশকারী অপরাধ সংগঠনের যে কোনো পথে গৃহে প্রবেশ করে এবং তালা ভেঙে প্রবেশ করে, বল প্রয়োগ করে প্রবেশ করে এবং অপথে গৃহ প্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো পথ খুলে প্রবেশ করে। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ যখন সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ হয়। অপরাধ দণ্ডবিধি 443 ধারায় সংগোপনে গৃহে প্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। অনধিকার গৃহে প্রবেশ যদি এমন সংগোপনে হয় যার গৃহে প্রবেশ করেছে তার নিকট গোপন থাকে, অপরাধটি সংগোপনে বা অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হয়। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অনধিকার গৃহে প্রবেশ বা লুকানোর জন্য সতর্কতামূলক ভাবে ব্যবস্থা গ্রহণ করে, মনুষ্য বসবাসের স্থান বা প্রার্থনা স্থান হিসেবে ব্যবহৃত কোনো বিল্ডিং বা সম্পত্তির হেফাজতের স্থান হিসেবে কোনো স্থানে প্রবেশ করে, সেই ব্যক্তি সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ করেছে মর্মে গণ্য হবে। এরপরে দেখেন এক্স তার দরজা রাস্তায় দাঁড়ানো অবস্থায় আছে, একদিন দিনের বেলায় ওয়াই এস কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গিয়ে প্রবেশ করে। ওয়াই ফেনাল কোডের কোন ধারায় অপরাধমূলক করেছে? তাইলে ওয়াই 145 দ্বারা সংজ্ঞায়িত গৃহ ভাঙ্গা বা অপথে গৃহ প্রবেশের শীত কেটে গৃহে প্রবেশের অপরাধ করেছে বা 453 ধারায় প্রবেশের জন্য দণ্ডিত হবে। 445 ধারায় 5 নং ব্যাখ্যার বিধানে বলা হয়েছে কোনো ব্যক্তি অপথে গৃহ ভেঙে প্রবেশ করেছে বলে গণ্য হবে যদি অপরাধমূলক বল প্রয়োগ করে প্রবেশ করে। প্রশ্নে উল্লেখ করা হয়েছে এক দরজায় রাস্তায় দাঁড়ানো অবস্থায় আছে, একদিন দিনের বেলা ওয়াই এস কে ধাক্কা দিয়ে ফেলে গিয়ে প্রবেশ করে। তাহলে ওয়াই এখানে বল প্রয়োগ করে গিয়ে প্রবেশ করে, সুতরাং ওয়াই অপথে গৃহ ভেঙে প্রবেশের অপরাধ করেছে। শীত কেটে অপথে গৃহ প্রবেশ 453 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। 453 ধারা বিধান করা হয়েছে যদি কোনো ব্যক্তি সংগোপনে শীত কেটে প্রবেশ করে তাহলে সেই 2 বছর পর্যন্ত দণ্ডিত হতে পারে বা অর্থদণ্ডে দণ্ডিত হইতে পারে। এরপরে আমরা চলে যাই একটু পর্যায়তে চলে যাই, জালিয়াতিতে একটু দেখি জালিয়াতি কি বলতেছে। জালিয়াতি ব্যাখ্যাকরণ, কখন একজন ব্যক্তি জাল দলিল প্রস্তুত করেছে মর্মে গণ্য করা হয়। জালিয়াতি কি? তাহলে সাধারণত প্রতারণা বা অসাধু অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করাকে জালিয়াতি বলা হয়। 463 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে সে নিম্নলিখিত উদ্দেশ্য কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে, কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে, কোনো দাবি অধিকার বা সমর্থন করতে, কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করতে, কোনো লোককে প্রকাশ্য অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে, প্রতারণা বা অভিপ্রায়ে প্রতারণা সংগঠিত হতে পারে। তাহলে 463 ধারায় কোনো অভিপ্রায়ে মিথ্যা দলিল প্রস্তুত করাকে জালিয়াতি হিসেবে গণ্য হবে। এবং 464-তে মিথ্যা দলিল বা প্রস্তুতকরণ বা যখন একজন ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হয়। দেখেন 463 ধারায় উল্লেখিত উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে এবং কোনো ব্যক্তি কখনো মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে 464 ধারায় উল্লেখ করা হয়েছে। 464 ধারার বিধান অনুসারে কোনো ব্যক্তি কোনো মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো দলিলের দলিল সম্পাদন বুঝাতে কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে স্বাক্ষর করে বা সিলমোহর বা সম্পাদন করে। এটা বিশ্বাস জন্মানোর অভিপ্রায় করে যে দলিল বা দলিলের অংশ এমন ব্যক্তি কর্তৃক প্রস্তুত করা হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল, সম্পাদিত হয়েছিল, সে জানে যে সেটা তার কর্তৃক বা তার কর্তৃত্বে প্রস্তুত স্বাক্ষরিত সিলমোহর সম্পাদিত হয়নি। যে কোনো সময় সে জানে এটা কর্তৃক প্রস্তুত বা স্বাক্ষরিত সিলমোহর কৃত বা সম্পাদিত হয়নি। যদি সে আইনানুগ কর্তৃত্ব ব্যতীত অসাধুভাবে প্রতারণামূলক ভাবে বাতিলের ধারা অন্য কোনো পন্থায় কোনো দলিল নিজে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রস্তুত সম্পাদিত হওয়ার পর দলিলে কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে, এমন পরিবর্তনের সময় সে জীবিত থাকুক বা না থাকুক যদি সেই অসাধুভাবে প্রতারণামূলক ভাবে এরূপ অবগত হয়ে কোন দলিল স্বাক্ষর করে সিলমোহর সম্পাদন পরিবর্তন করতে বাধ্য হয়ে যে উক্ত ব্যক্তি মানসিক অসুস্থতার কারণে, নেশাগ্রস্ততার কারণে কিংবা তাকে যেভাবে প্রতারণা করা হয়েছে তার ফলে দলটি বিষয়বস্তু পরিবর্তনের প্রকৃতি সম্পর্কে অবগত নয় বলে জানে। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে জ্যাড কর্তৃক লিখিত ও বি কর্তৃক পরিশোধিত 10,000 টাকার একটা ঋণপত্র এর নিকট ছিল। বি কে প্রতারিত করার উদ্দেশ্যে 10,000 টাকার সঙ্গে একটি শূন্য বসিয়ে দিয়ে আপনার 1 লক্ষ টাকা
বা 10 লক্ষ টাকা করা হয়েছে, বিশ্বাস করে যা ঋণগ্রহীতা অনুরূপ লিখেছে, এখানে মিথ্যা দলিল প্রস্তুত করে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। তাহলে একজন ব্যক্তি তার নিজ নামে স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে কি? হ্যাঁ, দণ্ডবিধি 464 ধারা 1 নম্বর ব্যাখ্যা অনুসারে একজন ব্যক্তি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে। কোনো ব্যক্তি নিজের নাম স্বাক্ষর জালিয়াতি শামিল হইতে পারে। বলতে হচ্ছে নিজের নামে স্বাক্ষর করলে জালিয়াতি হবে, বিষয়টা এমন নয়, বরং নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হতে পারে যদি স্বাক্ষরটা তারা কোনো মিথ্যা দলিল তৈরি করা হয় বা কোনো অধিকার দাবি করতে, কোনো ব্যক্তি ক্ষতি করতে বা প্রতারণা করতে ইত্যাদি। দেখেন, একটা মিথ্যা বিনিময় বিল এর উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়, নিজের নাম স্বাক্ষর জালিয়াতি করেছে বলে গণ্য হবে। জেনে শুনে একটা মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ও ইস্যু করে, একে অপরাধ সংগঠিত করেছে, যুক্তি সহ উত্তর দিন। তাহলে দেখেন, এর অপরাধ দণ্ডবিধি 465 ধারা জালিয়াতি করেছে। জেনে শুনে একটা মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর বা ইস্যু করে দণ্ডবিধি 464 ধারা অনুসারে মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে। মিথ্যা দলিল প্রণয়ন করা দণ্ডবিধি 463 ধারা অনুসারে জালিয়াতি হিসেবে গণ্য হয়। তাহলে জালিয়াতি 465 ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং 465 ধারা জালিয়াতি জন্য দণ্ডিত হবে। এরপরে দেখেন, আদালতের সামনে একটা বৈচারিক কার্যধারা একটি দলিল জাল জেনে তা আসল হিসেবে ব্যবহার করে কোন ধরনের শাস্তিযোগ্য অপরাধ করেছে, উক্ত অপরাধের জন্য পেনাল কোড 1860 কি শাস্তি আছে। দেখেন, শাস্তি কি? দণ্ডবিধি 471 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। 471 ধারা অনুসারে জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার করলে সেই লোক জালিয়াতির জন্য যেরূপ শাস্তি নির্ধারিত সেরূপ শাস্তি এখানে পাবে। 465 ধারায় জালিয়াতির জন্য নির্ধারিত যে কোনো বর্ণনায় যার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে, জরিমানা, দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইতে পারে। যেহেতু এই আদালতের সামনে একটা বৈচারিক কার্যধারা একটা দলিল জাল জেনে আসল হিসেবে ব্যবহার করেছে, সেহেতু 471 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ করেছে। এই ক্ষেত্রে যে কোনো বর্ণনা 2 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। এরপরে দেখেন, 2023 সালে আসছিল সমবায় সমিতির মালিকানাধীন একটা স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কিউ এর নিকট কিউ খরিদ করেন। ওয়াইজেড এর সাথে যোগ সদস্য ওই সময় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা জেড এর নিকট এটা জাল দলিল করেন মর্মে সাক্ষ্য প্রমাণিত হয়। এখন এক্স ওয়াই জেড কে পেনাল কোডের কোন ধারায় দোষী সাব্যস্ত করা যাবে বা দণ্ডিত করা যাবে বিষয়টা দেখেন। কারণ পেনাল কোড 1860 34 401 465 468 ধারা দণ্ডিত করা যেতে পারে। যেমন পারস্পরিক যুগ সাজসে জাল দলিল সম্পাদন করেছে এক্স ওয়াই জেড কে পেনাল কোডের 1860 34 বা 465 ধারায় দোষী সাব্যস্ত করা যাবে। 465 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি জালিয়াতি করে সে ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উপদণ্ডে দণ্ডিত হবে। অন্যদিকে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি 468 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় বলা হয়েছে যে ব্যক্তি এই উদ্দেশ্যে প্রতারণা করেছে, জাল দলিল প্রতারণা ব্যবহার করে, সেখানে 7 বছর পর্যন্ত অর্থদণ্ড বা কারাদণ্ড হতে পারে। তাহলে অন্যদিকে 421 ধারায় পাওনাদারের প্রতারিত করার অভিপ্রায় অসাধুভাবে প্রতারণা সম্পত্তি হস্তান্তর একটা শাস্তিযোগ্য অপরাধ। এবং এই ধারায় বলা হয়েছে যে ব্যক্তি পাওনাদারের মধ্যে বন্টন নিবারণ করার জন্য অসাধুভাবে বা প্রতারণামূলক সম্পত্তি অপসারণ বা গোপন করে যথাযথ মূল্য ব্যতিরেকে কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে সে ব্যক্তি যে কোনো বর্ণনায় 2 বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যেহেতু সমবায় সমিতির মালিকানাদের সম্পত্তির প্রকৃত মূল্য অপেক্ষা কম মূল্য দেখিয়ে জাল দলিল করেছে, সেহেতু সমিতির সাধারণ সম্পাদক সমিতির পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে উক্ত হস্তান্তর করেছে মর্মে 421 ধারায় দণ্ডিত হবে। এরপরে আমরা চলে যাই মানহানি। মানহানি কাকে বলে? মানহানি হচ্ছে 499 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। মানহানি অর্থ হলো কোনো ব্যক্তির সুনামের প্রতি আক্রমণ করা। এই অর্থে মানহানি হলো কুৎসা রটানোর কার্য। এটা হলো অন্য ব্যক্তির সুনামের ক্ষতি করার কার্য। 499 ধারা অনুসারে কোনো ব্যক্তি মানহানি করেছে মর্মে গণ্য হবে যদি সে কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দাবাদ দোষারোপ প্রস্তুত করে বা প্রকাশ করে। এমন নিন্দাবাদ অবশ্যই সৃষ্টি হতে হবে, মৌখিক বা লিখিত দ্বারা হতে হবে, চিহ্নের দ্বারা হতে হবে, দৃশ্যমান কল্পচিত্রে সাহায্য হতে হবে। এবং এমন নিন্দাবাদ কোনো ক্ষতি সাধিত করার অভিপ্রায় অনুরূপ নিন্দাবাদ সুনাম নষ্ট করে জেনে শুনে যুক্তিসহ কারণ। এখানে ব্যতিক্রম আছে 10টা, সেটা জনগণের মঙ্গলের জন্য সত্যরূপে করা, সত্যদিশারোপ করা, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সদ্বিশেষ অভিমত প্রকাশ করা, যে কোনো জন সমস্যা সম্পর্কে আচরণ সম্পর্কে সদ্বিশেষ অভিমত প্রকাশ করা, কোনো বিচারালয়ের সত্য ঘটনার রিপোর্ট প্রকাশ করা, আদালতের সিদ্ধান্ত মামলার
দোষগুণ কিংবা সাক্ষীদের অন্যান্য আচরণ অভিমত প্রকাশ করা, গণ অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কে অভিমত প্রকাশ করা, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির উপর ক্ষমতা সম্পন্ন ব্যক্তির প্রতি সরল বিশ্বাসী নিন্দা এবং ক্ষমতা বিশিষ্ট ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিযোগ উত্থাপন, কোন ব্যক্তি কর্তৃক নিজের বা অন্যের স্বার্থ রক্ষার্থে সরল বিশ্বাসে কোন মিথ্যা আরোপ করা এবং জনকল্যাণে হুঁশিয়ারি প্রদান করা মানহানি নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন জেট বিয়ের ঘুরে নিয়ে পালাচ্ছেন এমন একটি ছবি আঁকেন। এই বিশ্বাস জন্মানোর উদ্দেশ্য ছিল যে জেট বিয়ের ঘড়ি চুরি করেছেন। এক্ষেত্রে কোনো অপরাধ করেছে কি, এর দায় ব্যাখ্যা করুন। এখন সেই সাথে 3টি ব্যতিক্রম উল্লেখ করবে। মানহানির জন্য অভিযুক্ত হবে কারণ 499 দ্বারা উল্লেখিত কোন ব্যতিক্রমের মধ্যে কার্য বা এর মানহানির মধ্যে গণ্য হবে না। 3টি ব্যতিক্রম হলো জনগণের মঙ্গলের জন্য সত্য দোষ আরোপ করা এবং ক্ষমতা বিশিষ্ট ব্যক্তির সৎ বিশ্বাস অভিযোগ উত্থাপন করা এবং কোনো ব্যক্তি নিজের স্বার্থ হবে না বিশ্বাসে কোনো মিথ্যা আরোপ করা। এরপরে দেখেন বিকে দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার জন্য তার উদ্দেশ্যে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কর্তৃক কি অপরাধ সংগঠিত করেছে সংশ্লিষ্ট আইনের বিধানে উল্লেখ করুন। কর্তৃক অপরাধ 503 দ্বারা ভীতি প্রদর্শনের অপরাধ করেছে। অর্থাৎ 503 দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞায়িত করা হয়েছে কোন ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি অন্য ব্যক্তিকে নিম্নলিখিত হুমকি দিয়ে বা ভীতি প্রদর্শন করে, তার কোনো সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে এবং যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে দেহ সুনামের ক্ষতি সাধন করার ভয় দেখাবে এবং উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে সে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা বা যে কাজ করতে সে বাধ্য সেই কাজ করতে বাধা দেওয়া। এরপর আমরা একটু 54টা দেখি যে দি পেনাল কোড 1860 নিম্নোক্ত উদাহরণ সমূহে বর্ণিত অপরাধ যেমন ব্লাড পৌঁছে জানা সত্ত্বেও এক্স বাজারে মুরগি মাংস বিক্রি করেন, জ্যাট নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে এক্স ওয়াইকে উদ্ধার করতে গিয়ে জ্যাটকে গুরুতর আহত করেন এবং দুটি গাড়ি নিজের মধ্যে পাল্লা দিতে গিয়ে এমনভাবে গাড়ি চালায় তাইলে ক ব্লাড ফ্লো আছে এমন মুরগি বিক্রয়ের জন্য এক্স কি অপরাধ করেছে। এখানে 269 ধারায় বিপজ্জনক সংক্রামক রোগ সম্ভবত বিস্তার করতে পারে এমন অবহেলা জনিত কার্যের জন্য অপরাধ করেছে। এই ক্ষেত্রে এক্স 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং 269 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি বেআইনিভাবে বা অবহেলা এবং কার্য করে আমরা দেখছিলাম যে প্রতারণার সংজ্ঞাটা প্রতারণা আসলে 415 ধারাতে প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রতারণা বলতে কি বোঝায় যে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে ছলনা করবে, উক্ত ছলনার মাধ্যমে উক্ত ব্যক্তি প্রবঞ্চনা বা অসাধুভাবে পরাজিত করবে এবং অপর কাউকে কোনো সম্পত্তি প্রদানে বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদানে বা অনুরূপ প্রতারিত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করে। এরপরে হলো অনুরূপ প্রতারিত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করে এবং এমন কোনো কার্য করতে বা করা থেকে বিরত থাকতে এবং সেই কার্য সেই ব্যক্তি অনুরূপভাবে প্রতারিত না হলে করত না বা করা হতে বিরত থাকতো না এবং এমন কার্য করা বা করা থেকে বিরত থাকার কারণে উক্ত ব্যক্তির দেহ মন খ্যাতি সম্পত্তির ক্ষতি করে বা করার সম্ভাবনা তৈরি করে। তাহলে প্রতারণার উপাদান হলো কি, এখানে কি থাকতে হবে, ছলনা থাকতে হবে। প্রতারণার ক্ষেত্রে অবশ্যই ছলনা থাকতে হবে। এমন ছলনা অপরাধ সংগঠনের শুরু হতে থাকতে হবে, এই ছলনাটাই থাকতে হবে শুরু থেকে। এরপরে আমরা একটু দেখি যে প্রতারণার অপরাধ সাধিত হলে শুরু থেকে প্রতারণা করার অভিপ্রায় অপরাধের ছিল সেটা প্রমাণ করতে হবে। যেমন ক জানে যে কোনো একটি বস্তু ডায়মন্ড না, তথাপি সে উক্ত বস্তুকে ডায়মন্ড হিসেবে বন্ধক রেখে ছলনা করে। ক এর নিকট অর্থ ঋণ গ্রহণ করে। ক প্রতারণা করেছে কারণ উক্ত বস্তু যে ডায়মন্ড না সেটা ক শুরু থেকে জানতো। প্রতারণা 20 ধারায় সংজ্ঞায়িত অসাধুভাবে বা 25 ধারায় সংজ্ঞায়িত প্রতারণামূলক ভাবে সম্পত্তি গ্রহণ হতে হবে। প্রবঞ্চনা বা ছলনা অবশ্যই প্রতারণামূলক বা অসাধুভাবে হতে হবে। প্রতারণামূলক বা
অসাধু প্রবঞ্চনা শুরু হতে থাকতে হবে, পরবর্তীতে কোনো প্রতারণামূলক প্রতারণা হিসেবে গণ্য হবে না। অর্থাৎ অভিযুক্ত কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করতে বা নিজে বেআইনি ভাবে লাভবান হতে এমন কার্য করছে বা কোনো ব্যক্তিকে প্রতারিত করার অভিপ্রায়ে কার্যটি করেছে। ক, কাজ না করে কাজ সম্পূর্ণ হয়েছে মর্মে খকে বিশ্বাস করিয়ে কাজের মজুরি গ্রহণ করে। ক, অসাধুভাবে কাজের টাকা ক্ষয়ের নিকট হতে গ্রহণ করেছে, এই কারণে সে প্রতারণা করেছে মর্মে গণ্য হবে। এরপরে হলো পরচিত করা। পরচিত করা প্রতারণা সংগঠনের জন্য যথেষ্ট। প্রতারণা সংগঠিত হতে প্ররোচনা অনুসারে সম্পত্তি প্রকৃতপক্ষে অর্পণ বা অপরিহার্য না। এমন প্ররোচনা সম্পত্তি অর্পণ সংক্রান্ত হতে পারে বা সম্পত্তি রেখে দেওয়া বিষয় হতে পারে বা অন্য কোনো কার্য করতে বা করা থেকে বিরত থাকা সংক্রান্ত হতে পারে, যেটা সে করতো না বা করা হতো, বিরত থাকতো না যদি না প্ররোচনা। আমরা 154 নং প্রশ্নটা একটু দেখি। দি পেনাল কোড 1860 অনুসারে নিম্নোক্ত উদাহরণসমূহের বর্ণিত অপরাধ চিহ্নিত করুন, বৈশিষ্ট্য লিখুন। বিজিএস পরীক্ষা 2019-এ আসছে। দেখেন, বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও এক্স বাজারে মুরগির মাংস বিক্রি করেন। জেড নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত হতে এক্স ওয়াই কে উদ্ধার করতে গিয়ে জেডকে গুরুতর আহত করেন। দুটো গাড়ি নিজের মধ্যে পাল্লা দিতে গিয়ে এমন ভাবে গাড়ি চালায় যে একজন পথচারী চাপা পড়ে আহত হতে পারত। দেখেন, ক, ব্লাড ফ্লু আছে এমন মুরগি বিক্রির জন্য এক্স এর অপরাধ। তাহলে এক্স দণ্ডবিধি 269 ধারায় জীবনের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ সম্ভবত বিস্তার করতে পারে এমন অবহেলাজনিত কার্যের অপরাধ করেছে। এই ক্ষেত্রে এক্স যে কোনো বর্ণনা কারাবাস যা অনধিক 6 মাস হতে পারে বা অর্থদণ্ড বা উভয় হইতে পারে। 269 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি বেআইনি ভাবে ও অবহেলা ভাবে এমন কার্য করে যার মাধ্যমে জীবন বিপন্নকারী সংক্রামক রোগের বিস্তার করার আশঙ্কা আছে ও যার মাধ্যমে জীবন বিপন্নকারী সংক্রামক রোগ বিস্তার করে জানা সত্ত্বেও বা তার বিশ্বাস করার কারণ থাকার পরও তা করে, এমন ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাবার বা যা অনধিক 6 মাস বা অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। 269 দ্বারা প্রযোজ্য করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কার্যটি অবশ্যই বেআইনি ও অবহেলামূলক হতে হবে। উক্ত কার্য জীবন বিপন্নকারী সংক্রামক রোগ বিস্তার ঘটায় বা ঘটাতে পারে। উক্ত কার্য যে জীবন বিপন্নকারী সংক্রামক রোগ বিস্তার ঘটায় বা ঘটাতে পারে সেটা অপরাধের জানা থাকতে হবে বা বিশ্বাস করার কারণ থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি যে পুলিশ জেডের আইনসম্মত হেফাজত হতে ওয়াইকে উদ্ধার করতে গিয়ে জেডকে গুরুতর আঘাত করে। এক্স দণ্ডবিধি 333 দ্বারা সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালন হতে বিরত রাখতে স্বেচ্ছায় গুরুতর রকমের অপরাধ করেছে। এক্স যে বর্ণনায় যা অনধিক 10 বছর হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। অভিযুক্ত ব্যক্তি কোনো সরকারি কর্মকর্তাকে গুরুতর জখম করেছে এবং উক্ত জখম করেছে স্বেচ্ছায়। উক্ত জখম প্রদত্ত হতে হবে যখন সরকারি কর্মকর্তা হিসেবে যখন দায়িত্ব পালন করছিল এবং উক্ত সরকারি কর্মকর্তাকে হিসেবে তার দায়িত্ব পালন হতে বিরত রাখতে এমন জখম অভিযুক্ত ব্যক্তির ছিল। এরপরে আমরা দেখি পথচারী চাপা পড়ে আহত হতে পারে এমন ভাবে গাড়ি চালানোর জন্য অপরাধ। দুই গাড়ির ড্রাইভার দণ্ডবিধি 279 ধারা অনুসারে বেপরোয়া যান চালানোর জন্য দণ্ডিত হবে এবং এই ক্ষেত্রে যে কোনো বর্ণনায় কারাবাস যা অনধিক 3 বছর পর্যন্ত হতে পারে এবং সর্বনিম্ন 1000 টাকা এবং অনধিক 500 টাকা জরিমানা দণ্ডিত হতে পারে। তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। গাড়ি চালানোটি অবশ্যই বেপরোয়া বা অবহেলাজনক হতে হবে। উক্ত যান চালানো মানুষ জীবনের জন্য বিপজ্জনক হতে হবে, এমন হতে হবে সম্ভবত অন্য কোনো ব্যক্তিকে জখম বা আহত করতে পারে। আমরা 155টা একটু দেখি। একই বিচারকালে ক,
কোনো আসামিকে কি উভয় অপরাধে দণ্ডিত করা যায়? কোনো একজন অভিযুক্ত ব্যক্তি যদি একই বিচারকালে একাধিক অপরাধে অভিযুক্ত হয় তাহলে অপরাধ তাকে উভয় অপরাধে দিতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি একই সাথে চুরি বা অপরাধমূলক বিশ্বভঙ্গের জন্য অভিযুক্ত হলে তাহলে আদালত উক্ত অপরাধ দুটির বিচার একসাথে করে তাকে উক্ত দুটি অপরাধের জন্য নির্ধারিত দণ্ড দিতে পারে। যেমন ফৌজদারি কার্যবিধি 235 দ্বারা বলা হয়েছে পরপর সংঘটিত একাধিকবার অপরাধের বিচার একমাত্র মামলায় করা যাবে। এমনকি অভিযুক্ত ব্যক্তি অপরাধ যদি 2 বা ততোধিক অপরাধের সংজ্ঞায়ও পড়ে তাহলে উক্ত রূপ প্রত্যেকটি অপরাধের জন্য একই মামলায় বিচার করা যাবে। আমরা এখন একটু পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করি। কিছু পার্থক্য রয়েছে, অনেকগুলো পার্থক্য। দেখেন, কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড, এদের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে কারাদণ্ডের মেয়াদ নির্ধারিত। কারাদণ্ড কোনো নির্ধারিত মেয়াদের জন্য হয়, যেমন 6 মাস, 2 বছর, 5 বছর ইত্যাদি। কিন্তু যাবজ্জীবন কারাবাস কোনো নির্ধারিত মেয়াদ নেই, কারণ জীবনের মেয়াদ স্বয়ং অনিশ্চিত। সুতরাং যাবজ্জীবন কারাবাসের মেয়াদ অনির্ধারিত এবং এই কারণে এটা কোনো নির্ধারিত মেয়াদের কারাবাস না, এবং এটার মেয়াদ জীবন পর্যন্ত। আর আমৃত্যু কারাদণ্ড তো সেম, এটা যতদিন না নাম মরছে ততদিন পর্যন্ত। আপাতত দৃষ্টিতে যাবজ্জীবন কারাবাস অর্থ হলো একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাস বা সশ্রম কারাবাস। কিন্তু দণ্ডবিধির 55, 57 ও ফৌজদারি কার্যবিধির 35 ক ধারায় ব্যবহৃত যাবজ্জীবন কারাবাস বলতে 30 বছর গণ্য হবে, বা যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে কোনো নির্দিষ্ট মেয়াদে রূপান্তর করতে হয় সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছরের মর্মে গণ্য করতে হবে। অন্যদিকে আমৃত্যু কারাদণ্ড বলতে মৃত্যু পর্যন্ত কারাবাস বোঝায়। যেখানে আমৃত্যু পর্যন্ত কারাবাস দেওয়া হয়, দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল দিয়েছে, সেক্ষেত্রে দণ্ডিত আসামি 35 ক ধারায় সুবিধা পাবে না। তার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস 30 বছর গণ্য হবে না, বরং তাকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাভোগ করতে হবে। পরবর্তীতে দেখেন, সুতরাং যাবজ্জীবন কারাবাস বা কারাবাসের ক্ষেত্রে দণ্ডিত আসামি কারাবাস রেয়াত পেতে পারে। অন্যদিকে আমৃত্যু কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কোনো কারাবাস রেয়াত পায় না। এই কারণে মৃত্যুর পূর্ব পর্যন্ত কারাবাসে থাকতে হবে, এবং যাবজ্জীবন কারাবাস সর্বদা সশ্রম হবে, কিন্তু কারাবাস সশ্রম বিনাশ্রম উভয় হইতে পারে। এরপরে আমরা দেখি সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। ধারা, এটার অভিপ্রায় নীতিটি দণ্ডবিধি 34 ধারায় বর্ণনা করা হয়েছে। অন্যদিকে সাধারণ উদ্দেশ্য 149 দ্বারা সাধারণ উদ্দেশ্য আলোচনা করা হয়েছে। সংজ্ঞাগত, কোনো অপরাধ সংগঠনের পূর্বে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে পরিকল্পনা বা পূর্বে আলোচনা, সেই পরিকল্পনা বা আলোচনা অনুযায়ী অপরাধ করা। সাধারণ উদ্দেশ্য বলতে 141 ধারার বেআইনি সমাবেশের জন্য নির্ধারিত উদ্দেশ্য সমূহকে বোঝায়। সুতরাং 141 ধারায় বেআইনি সমাবেশের উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য মর্মে গণ্য হয়। এরপরে হলো সংজ্ঞাগত। 34 দ্বারা প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন 2 বা ততোধিক, এমনকি সেটা 5 জনের কমও হতে পারে। 34 ধারা প্রয়োগ করে সর্বনিম্ন 2 জনকে দণ্ডিত করা যায়, কিন্তু সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন সদস্য হইতে হবে, এবং 149 ধারা প্রয়োগ করে সর্বনিম্ন 5 জনকে দণ্ডিত করা যায়। এরপরে হচ্ছে পূর্ব পরিকল্পনা বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে সাধারণ অভিপ্রায় হলো কোনো অপরাধ সংগঠনের পূর্বে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী অপরাধ করা। অর্থাৎ সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংগঠিত হয়, এবং কি অপরাধ সংগঠনের সাধারণ অভিপ্রায় সম্পর্কে অপরাধের মধ্যে পূর্ব আলোচনা হয়ে থাকে। সেই পূর্ব আলোচনা অনুযায়ী সাধারণ অভিপ্রায় বাস্তবায়নে অপরাধটি সংগঠিত হয়ে থাকে। 141 দ্বারা 5 শ্রেণীর উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি সাধারণ উদ্দেশ্য থাকতে হবে, এবং এক্ষেত্রে বেআইনি সমাবেশের সদস্যদের মধ্যে পুরো পরিচালনা থাকা অপরিহার্য না। বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 34 দ্বারা সাধারণ অভিপ্রায় প্রয়োগ করার ক্ষেত্রে অভিযুক্ত বেআইনি সমাবেশের সদস্য হওয়া আবশ্যিক না, কিন্তু 149 দ্বারা ব্যক্তিকে অভিযুক্ত করতে হলে এটা অবশ্যই প্রমাণ করতে হবে যে অপরাধ সংগঠনের সময় অভিযুক্ত ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য ছিল, উক্ত বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধটি সংগঠিত হয়েছে। অংশগ্রহণ।
34 ধারা কোনো ব্যক্তিকে যৌথভাবে দায়ী করার মূল ভিত্তি হলো অপরাধ সংগঠনের সাধারণ অভিপ্রায় নিয়ে অপরাধ সংগঠনের সক্রিয় অংশগ্রহণ করা। তবে এক্ষেত্রে শারীরিক উপস্থিতি ব্যতীত অংশগ্রহণ করা যায় না। সেক্ষেত্রে অপরাধ সংগঠনের অংশগ্রহণ উপস্থিতি উভয়ই প্রমাণ করতে হবে। কিন্তু 149 ধারার সংগঠনের অংশগ্রহণ পার্টিসিপেশন প্রয়োজনীয় না। সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সদস্য হিসেবে অপরাধ সংগঠনের উপস্থিতি প্রেজেন্ট যথেষ্ট। অপরাধ সংগঠনে অংশগ্রহণ করুক বা না করুক, সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হওয়া 149 ধারা অপরাধী হবে। দণ্ড প্রদান। সাধারণ অভিপ্রায় নীতি প্রয়োগে সর্বনিম্ন 2 জন ব্যক্তিকে যৌথভাবে দণ্ডিত করা যেতে পারে, কিন্তু সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে দণ্ডিত করা যেতে পারে। 149 পরিধি 34 ধারা অপেক্ষা ব্যাপক। এরপরে হলো আমরা ক্রিমিনাল কনস্পাইরেসি বা সাধারণ অভিপ্রায়ের মধ্যে পার্থক্য দেখি। পেনাল কোডের 34 ধারায় ও 120 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। উপস্থিতি বা অংশগ্রহণ, যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের শারীরিক আঘাত অপরিহার্য। উক্ত ক্ষেত্রে 34 ধারা প্রয়োগ করতে হলে অপরাধ সংগঠনে অভিযুক্ত আসামির অংশগ্রহণ উপস্থিতি আবশ্যিক। আর 120 ক ধারা প্রয়োগ করতে ঘটনাস্থলে আসামির উপস্থিতি অপরিহার্য না। 120 ক ধারা অপরাধমূলক ষড়যন্ত্র একটি স্বতন্ত্র অপরাধ, অর্থাৎ যে অপরাধটি করতে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র অনুযায়ী উক্ত অপরাধমূলক কার্যটি সংগঠিত হোক বা না হোক, শুধুমাত্র অপরাধ করার সম্মতি বা ষড়যন্ত্র থাকলে উক্ত সম্মতির সদস্যরা দণ্ডিত হবে। অন্যদিকে 34 ধারা স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি। কাজ গঠন। যেহেতু 120 ক ধারায় উল্লেখিত অপরাধমূলক ষড়যন্ত্র একটি স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেছে এবং এটাকে 120 খ ধারায় শাস্তিযোগ্য করা হয়েছে, সেহেতু অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে শুধুমাত্র 120 ক ধারায় চার্জ গঠন করা যায়, কিন্তু 34 ধারায় উল্লেখিত অভিন্ন অভিপ্রায় কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি। এই কারণে 34 ধারায় কোনো চার্জ গঠন করা যায় না। তবে এই ধারার সাথে স্বতন্ত্র অপরাধ সৃষ্টিকারী অন্য কোনো ধারায় চার্জ গঠন করতে হয়, যেমন 302/34 এভাবে। এরপরে হলো অপরাধ সংগঠন। 34 ধারার মূল উপাদান অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়া। অপরাধটি সংগঠিত না হলে 34 ধারা প্রয়োগ করা যায় না, কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র অনুসারে যে অপরাধের জন্য বা অ্যাবেটমেন্ট করা হয়েছে সেটি সংগঠিত না হলেও সেটা প্রয়োগ করা যায়। সদস্য 34 ও 120 ধারা সর্বনিম্ন সদস্য 2 জন থাকতে হবে এবং 107 ধারা একজন সদস্য ও দণ্ডিত হতে পারে। এরপরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা রাষ্ট্রদ্রোহের মধ্যে পার্থক্যটা কোথায়? যুদ্ধ ঘোষণা বলতে অনুগত্যর দায়িত্ব পরিত্যাগ করা এবং প্রকাশ্যে যুদ্ধের জন্য নিজেকে বিন্যস্ত করা, যেমনটা বিদেশি শত্রু দেশে নতুন অবস্থার সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে নিজের দেশ বা সার্বভৌমত্বের প্রতি অনুগত্য লঙ্ঘন করা হয় বা সচেতনভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে নিজের দেশের শত্রুদের সহায়তার কার্য করা হয়। অন্যদিকে রাষ্ট্রদ্রোহ হলো আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অসন্তোষ, বিদ্রোহ, উস্কানি দেওয়া, সাধারণ মানুষকে দাঙ্গা হাঙ্গামা গণ অভ্যুত্থানে পরাজিত করতে পারে এরূপ কথা বলা বা লিখা। এরপরে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্র বা সমাজের বিরুদ্ধে অপরাধ, যা প্রায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা অপরাধের সাথে সম্পর্কিত। কিন্তু রাষ্ট্রদ্রোহ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্যে পার্থক্য হলো রাষ্ট্রদ্রোহ হলো প্রাথমিক পদক্ষেপ, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পনা বাস্তবায়নের প্রকাশ্য কার্য করা। যুদ্ধ ঘোষণার উদ্দেশ্য হলো সরকার ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া। অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতা জন সন্তোষ সৃষ্টি করে গৃহযুদ্ধের দিকে ধাবিত করা, সার্বভৌম সরকারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে অনুগত পরিত্যাগ করে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121 ধারা শাস্তিযোগ্য, অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতা 124 ক ধারায় শাস্তিযোগ্য। এখন অবৈধ বাধা, অবৈধ অবরোধের মধ্যে পার্থক্য কোথায়? কোনো ব্যক্তি যেখানে যেতে চায় বা যেখানে যাওয়ার অধিকার আছে, অবৈধ বাধা উক্ত ব্যক্তিকে সেখানে যাওয়া থেকে বিরত রাখতে পারে। অন্যদিকে অবৈধ আটক, কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সীমার মধ্যে বদ্ধ রেখে যেটার বাইরে যেতে চায় না, সেটাই আছে। অবৈধ বাধার ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট দিকে যেতে বাধা দেওয়া হয়, সেখানে অবৈধ আটকের ক্ষেত্রে একজন ব্যক্তিকে নির্দিষ্ট সীমার বাইরে যে কোনো দিকে যেতে বিরত রাখে। অবৈধ বাধার ক্ষেত্রে আংশিক বাধা দেওয়া হয়, এই কারণে যে নির্দিষ্ট দিকে তাকে যেতে বাধা দেওয়া হয় সে অন্যদিকেও যেতে পারে, কিন্তু অবৈধ আটকের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিরত রাখা হয়, এই কারণে উক্ত সীমার বাইরে যে কোনো দিকে যেতে পারে না। এরপরে
অবৈধ আটক অপরাধটি অবৈধ বাধা অপরাধ অপেক্ষা মারাত্মক প্রকৃতির অপরাধ, এই কারণে অবৈধ আটক অপরাধটি শাস্তি, অবৈধ বাধা অপরাধটির শাস্তি তুলনায় কঠোর। এখন হলো মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করার মধ্যে পার্থক্যটা কি? অভিপ্রায়, যদিও অভিপ্রায় থাকা উভয়ের অপরাধের ক্ষেত্রে অপরিহার্য, তথাপি উভয় ক্ষেত্রে অভিপ্রায়ের প্রকৃতিগত পার্থক্য আছে। মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে সাধারণ অভিপ্রায় থাকা যথেষ্ট, কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট ধরনের অভিপ্রায় থাকা অপরিহার্য, যেমন কোনো বই বা রেকর্ডে কোনো নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করা বা মিথ্যা বিবরণী লিপিবদ্ধ করা, বিবরণ সম্মিলিত কোনো দলিল প্রণয়ন করা যেখানে গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়, এমন অভিপ্রায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে থাকতে হবে। শপথ বা আইনের প্রকাশ বিধান, মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে অপরাধটি এমন ব্যক্তি কর্তৃক সংঘটিত হয় যা শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য থাকে, কিন্তু মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এরকম সত্য অপরিহার্য না, যেটা যে কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত হইতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয়, মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে মিথ্যা বিবৃতিটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের হওয়া প্রয়োজন নেই। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে সৃষ্টি ঘটনা লিপিবদ্ধকৃত মিথ্যা লিপি, মিথ্যা বিবরণী কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে হবে যা বিচারিক কার্যক্রমে ফলাফল বিষয়ে ভ্রান্ত মতামত সৃষ্টি করে। বিচারিক বা অবিচারিক কার্যধারা, মিথ্যা সাক্ষ্যদানের ক্ষেত্রে জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা প্রয়োজনীয় না, বরং বিচারিক অবিচারিক কার্যধারার মিথ্যা সাক্ষ্য ব্যবহারের অভিপ্রায় থাকা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের অপরাধ সৃষ্টির জন্য যথেষ্ট। এরপরে নরহত্যা খুনের মধ্যে আমরা একটু পার্থক্য দেখি। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে কোনো কার্যের মাধ্যমে হত্যা করা হলো, সেটা 299 প্রথম দফা অনুসারে নিন্দনীয়। নরহত্যা 300 দ্বারা প্রথম দফা অনুসারে এটা খুন। মৃত্যু ঘটানোর অভিপ্রায়, জখমের অভিপ্রায় নিয়ে কিন্তু জানে না যে জখম মৃত্যু ঘটতে পারে, সেটা তাহলে সেটা 299 দ্বারা দ্বিতীয় দফা অনুসারে নিন্দনীয় নরহত্যা। জখমের অভিপ্রায় নিয়ে সে জানে যে এমন জখম মৃত্যু করতে পারে, তাহলে 300 দ্বারা দ্বিতীয় দফা অনুসারে খুন। এরপরে স্বাভাবিক গতিতে মৃত্যু ঘটানো যথেষ্ট, 300 দ্বারা তৃতীয় দফা অনুসারে খুন। হত্যা বা জখমের অভিপ্রায় কিন্তু জানে যে কার্যটি ঘটতে পারে, তাহলে 299 দ্বারা তৃতীয় দফা অনুসারে সেটা নিন্দনীয় নরহত্যা। হত্যা বা জখমের অভিপ্রায় নিয়ে কিন্তু আকস্মিক বিপজ্জনক কার্য, এর সম্ভাব্য সকল অবশ্যই মৃত্যু ঘটবে, সেটা 300 দ্বারা চতুর্থ দফা অনুসারে খুন বলে গণ্য হবে। এরপর আমরা গুরুতর আঘাতের বিষয়গুলো একটু দেখি। এই যে 319 ধারায় আঘাতের সংখ্যা দেওয়া হয়েছে, আর গুরুতর আঘাত মর্মে গণ্য হয় 320 ধারায় বলা হয়েছে। আর যে ব্যক্তি দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈকল্য ঘটায় সে ব্যক্তি আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। অন্যদিকে 320 ধারা 8 শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত মর্মে গণ্য করা হয়েছে। এরপরে বলপূর্বক গ্রহণ বা দস্যুতার মধ্যে পার্থক্যটা কোথায়? দস্যুতা বলপূর্বক গ্রহণ অপেক্ষা মারাত্মক প্রকৃতির অপরাধ। যখন বলপূর্বক গ্রহণকারী কোনো ব্যক্তিকে মৃত্যু যখন বেআইনি বাধায় রাখে, তখন বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হয়ে যায়। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয় দূরবর্তী প্রকৃতির, অন্যদিকে দস্যুতার ক্ষেত্রে ক্ষতির ভয় নিকটবর্তী। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে অপরাধী ভিকটিমের নিকট উপস্থিত হয়ে ক্ষতির ভয় দেখায় না, কিন্তু বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের সঙ্গে উপস্থিত হয়ে ক্ষতির ভয় দেখালে তা বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হয়। মনুষ্যহরণ বা অপহরণ, 359 ধারায় মনুষ্যহরণের প্রকারভেদ আলোচনা করা হয়েছে। বাংলাদেশ হতে মনুষ্যহরণ 360 ধারায়, আর আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধায়ক থেকে অপহরণ 361 দ্বারা আলোচনা করা হয়েছে। প্রকারভেদ, দণ্ডবিধি 359 ধারা অনুযায়ী অপহরণ 2 প্রকার: বাংলাদেশ হতে অপহরণ, আইনানুগ অভিভাবক থেকে অপহরণ, কিন্তু অপবাহনের কোনো প্রকারভেদ নাই। উপায়ে, অপবাহন বা অপহরণের মধ্যে পার্থক্য হলো অপহরণের ক্ষেত্রে কি উপায়ে অপরাধটি করা হয়েছে তা অপ্রাসঙ্গিক, কিন্তু যে উপায়ে অপহরণ করা হয়েছে তা নিরপরাধ হতে পারে। কিন্তু অপবাহনের ক্ষেত্রে কি উপায়ে অপহরণ তা প্রাসঙ্গিক। অপহরণের ক্ষেত্রে অবশ্যই জোরপূর্বক বাধ্য করা, প্রতারণামূলক উপায়ে উপলব্ধ করা থাকতে হবে, এমন বল প্রয়োগ অপহরণের ক্ষেত্রে প্রয়োজন না। বয়স, আইনানুগ অভিভাবক থেকে অপহরণের ক্ষেত্রে বয়স বিবেচ্য। ছেলের ক্ষেত্রে 14 বছরের নিচে, মেয়ের ক্ষেত্রে 16 বছরের নিচে হতে হবে, কিন্তু অপহরণের ক্ষেত্রে বয়স বয়স বিবেচ্য নয়, এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। এরপর অভিপ্রায়, অপহরণের ক্ষেত্রে অপরাধের অভিপ্রায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কিন্তু অপহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এটা অপহরণের ক্ষেত্রে কি অভিপ্রায়?
বা অপবাহন করা হয়েছে তার উপর ভিত্তি করে শাস্তি নির্ধারিত। সম্মতি আইনানুগ অভিভাবক নিকটতে অপহরণের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি অপ্রাসঙ্গিক, কিন্তু যদি সম্মতিটি স্বেচ্ছামূলক হয় তাহলে অপবাহন হবে না। স্বতন্ত্র অপরাধ, অপহরণ একটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু অপহরণ স্বয়ং শাস্তিযোগ্য কোনো অপরাধ না, বরং এটা হলো অপহরণের জন্য একটা সহায়ক কাজ যেখানে বল প্রয়োগ করা হয়। তারপরে হলো অপহরণ একটি চলমান অপরাধ না, বা অপহরণ হওয়া মাত্র অপরাধটি সম্পন্ন হয়েছে বলে গণ্য হয়। অন্যদিকে অপবাহন জোরপূর্বক অপহরণ এবং এটি ধারাবাহিক অপরাধ। এরপরে আমরা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ নিয়ে পার্থক্য দেখি। এখানে কি বলতেছে, সংজ্ঞাগত পার্থক্য 403 ধারা অনুসারে অসাধুভাবে কোনো স্থাবর সম্পত্তি আত্মসাৎ, তছরূপ করা, নিজস্ব ব্যবহারে পরিণত করা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। 405 ধারা অনুসারে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে অধিপত্যর বিশ্বাস ভঙ্গের ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি অসাধুভাবে তছরূপ করে নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। সম্পত্তি অসাধুভাবে সম্পত্তির অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হইতে পারে, কিন্তু অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ স্থাবর অস্থাবর উভয় হইতে পারে। সম্পত্তি গ্রহণের পন্থা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে সম্পত্তিটি ঘটনাক্রমে বা অন্য কোনো পন্থায় অপরাধের দখলে আসে, তারপর নিজস্ব ব্যবহারে পরিণত করে। কিন্তু অসাধুভাবে আত্মসাৎ অপরাধমূলক বিশ্বাস সম্পত্তিটা আইনত ভাবে বিশ্বাস ভরে অপরাধীকে অর্পণ করা হয় এবং তারপর অসাধুভাবে সম্পত্তিকে আত্মসাৎ করে। চুক্তিগত সম্পর্ক, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ক্ষেত্রে কোনো চুক্তিগত সম্পর্ক থাকে না, এখানে চুক্তিগত একটা সম্পর্ক থাকে। বিশ্বাস ভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ থাকে না, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাথে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ থাকে। নিজে ব্যবহারে পরিণত করা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে সম্পত্তির নিজে ব্যবহারে পরিণত করা মাত্রই অপরাধ সংঘটিত হয়, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে অসাধুভাবে নিজ ব্যবহার পরিণত করা বা উক্ত সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করাও অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণার মধ্যে পার্থক্যটা কি? সংজ্ঞা 403 ধারা অনুসারে অসাধুভাবে কোনো সম্পত্তি স্থাবর সম্পত্তি আত্মসাৎকরণ, না এটা ভুল। অনধিকার প্রবেশ বা অপতে গৃহে প্রবেশ, একটা হলো হাউস ট্রেসপাস আর একটা হলো হাউস ব্রেকিং। এর মধ্যে পার্থক্য, অপতে গৃহে প্রবেশ, অনধিকার গৃহে প্রবেশ বা অপতে গৃহে প্রবেশ উভয় অপরাধমূলক। অনধিকার প্রবেশ, কোনো অপরাধ সংগঠনের জন্য অন্য দখলে থাকা সম্পত্তিতে প্রবেশ করা অপরাধমূলক। অনধিকার প্রবেশ মর্মে গণ্য হবে যদি উক্ত সম্পত্তিটি মনুষ্য বসবাসের স্থান হিসেবে ব্যবহৃত করা হয়, সেক্ষেত্রে অপরাধমূলক অনধিকার প্রবেশ। অনধিকার গৃহ প্রবেশ অপরাধ বলে গণ্য করা হয়, কিন্তু অনধিকার গৃহ প্রবেশ অপরাধটি যদি বল প্রয়োগ করে প্রস্থান করার মাধ্যমে, সেক্ষেত্রে অনধিকার গৃহ প্রবেশ অপরাধটি অপতে গৃহে প্রবেশ বলে গণ্য হয়। কিছু টিকা আছে, টিকাগুলো হচ্ছে সাধারণ ইচ্ছা বা অভিপ্রায়। এগুলো কি সাধারণ ইচ্ছা বা অভিপ্রায়? যেমন 34 ধারাতে বলতেছে যে সাধারণ অভিপ্রায় বলতে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা মর্মে পূর্ব সমাবেশ, অপরাধ সংগঠনে গঠিত দলের সকল সদস্যদের মধ্যে পূর্ব আলোচনা, এটা কোনো অপরাধ সংগঠনের পূর্ব পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী অপরাধ করা। কিন্তু দণ্ডবিধি 34 ধারা অনুসারে কমন ইন্টেনশন সম্পর্কে নীতি হলো, যখন দুই বা ততোধিক ব্যক্তি তাদের অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে, তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন কাজটি সে নিজে একা করছিল। দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় কমন ইন্টেনশন ছিল বলে মনে করতে হবে। 34 দ্বারা সাধারণত কোনো অপরাধ সৃষ্টি করেনি। এই দ্বারা সাধারণ অভিপ্রায় বাস্তবায়নে সংগঠিত বোঝারি কাজের ক্ষেত্রে যৌথভাবে নীতি নির্ধারণ করা হয়েছে। সাধারণ উদ্দেশ্য, বেআইনি সমাবেশের উদ্দেশ্যে সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। 141 দ্বারা 5টি উদ্দেশ্যকে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য হিসাবে অভিহিত করা হয়েছে। 141 দ্বারা অবসর নিম্নলিখিত, যেমন ভিটো থাকতে হবে, মানে বল প্রয়োগ বা সরকার বা সরকারি কর্মকর্তাকে ভিটো করতে হবে, আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দিতে হবে এবং ক্ষতি থাকতে হবে, সম্পত্তি বলপূর্বক দখল গ্রহণ করতে হবে, অপরাধমূলক বল প্রয়োগ করে
যে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তা করতে, বা যে কাজ করতে অধিকারে তা করা হতে বিরত থাকতে বাধ্য করা। অবৈধ লাভ 23 ধারা অনুসারে অবৈধ লাভ অর্থ হলো বেআইনি বা বেরূপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির আইনানুগ অধিকার নেই। যেমন ক একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর ক এর আইনানুগ কোনো অধিকার নেই, সুতরাং ক সম্পত্তিটি অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে। যখন কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তার নিকট হতে সম্পত্তি নিয়ে নেওয়া হয়, তখন এরূপ সম্পত্তি গ্রহণ করে অবৈধ বা রংফুল গেইন করেছে বলে গণ্য হবে। অবৈধ ক্ষতি, অবৈধ ক্ষতি হলো বেআইনিভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। বিয়ের একটা ঘড়ি চুরি করলে বি ক্ষতিগ্রস্ত হলো, উক্ত ঘড়িতে বিয়ের আইনানুগ অধিকার ছিল, সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত বিয়ের অবৈধ ক্ষতি হলো, রংফুল লস বলে। অসাধুভাবে ডিসঅনেস্টলি 24 ধারাতে অসাধুভাবে অর্থাৎ বেআইনি ভাবে লাভ করা, অন্য ব্যক্তিকে বেআইনি ক্ষতির উদ্দেশ্যে কোনো কিছু করলে তাহলে অসাধুভাবে গণ্য হবে। অন্য কোনো ব্যক্তি অবৈধ লাভ করাতে বা অন্য ব্যক্তিকে অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে, এগুলো প্রতারণামূলক ভাবে পঁচিশে বলা আছে ঠকিয়ে বিষয়গুলো। এরপর আত্মরক্ষার অধিকার তো আমরা জানি, প্রাইভেট ডিফেন্সের বিষয়গুলো, অপরাধের সহায়তা করা এবেটমেন্ট নিয়ে আমরা জানি, অপরাধমূলক ষড়যন্ত্র আমরা জানি 120-এর ক এবং 120-এর খ। এগুলো দাঙ্গা হাঙ্গামা অর্থাৎ দাঙ্গা 146-এর গল্পটা আপনারা জানেন। গণ উৎপাত 268-তে বলা আছে পাবলিক নয়সেন্স সম্পর্কে, মারাত্মক জখম নিয়ে 320-এ বলা আছে 8টি ক্ষেত্রে। আর অবৈধ আটক 340-এ সংজ্ঞা দেওয়া আছে। অবৈধ বাধা 339-এ সংজ্ঞা দেওয়া আছে। তারপরে ক্ষতি বা অনিষ্ট সাধন 425-এ বলা আছে। এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এটার মধ্য দিয়ে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার আমরা দণ্ডবিধির ক্লাস করছিলাম। দণ্ডবিধির বিগত সনের আমরা বার বিজিএস সকল প্রশ্ন দেখার চেষ্টা করেছি। আপনারা, আমি আবারও বলছি, নিজেরা নোট করে মেইন পয়েন্ট গুলো হাইলাইটার দিয়ে দাগিয়ে আপনারা পড়ার চেষ্টা করুন, মেইন কিওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করুন। আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।